ব্রাজিলের বিশাল বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি করতে চান? সম্ভাবনা তো প্রচুর, কিন্তু একটা বড় সমস্যা আছে। অনেক ডিল একেবারে শেষ মুহূর্তে এসে কেন যেন আর হয় না। তো আজকের এই আলোচনায় আমরা এক্স্যাক্টলি এই কারণটাই খুঁজে বের করব আর দেখব এই জটিল ধাঁধার সমাধানটা আসলে কি। চলুন শুরু করা যাক। মূল প্রশ্ন কিন্তু এটাই, সবকিছু প্রায় ফাইনাল, কথাবার্তা পাকা, তারপরেও ব্রাজিলের সাথে এত ডিল শেষমেশ কেন ভেস্তে যায়? এর উত্তরটা কিন্তু পণ্যের কোয়ালিটি বা বাজারের চাহিদা এগুলোর মধ্যে নেই। উত্তরটা লুকিয়ে আছে এমন এক জায়গায় যা বেশিরভাগ সময়ই আমাদের চোখ এড়িয়ে যায়। আসল বাধাটা হলো একটা বিশাল অপ্রত্যাশিত খরচ। ব্যাপারটাকে অনেকটা ঘরের মধ্যে লুকিয়ে থাকা এক অদৃশ্য হাতির মতো ভাবতে পারেন। এমন একটা খরচ যা এতটাই বড় যে আপনি কিছু বুঝে ওঠার আগেই পুরো ডিলটাকে তছনছ করে দিতে পারে। আর এই অদৃশ্য হাতিটারই নাম হলো ল্যান্ডেড কস্ট। এটাই হলো সেই ফাইনাল দাম যা ব্রাজিলের একজন ক্রেতাকে আসলে দিতে হয়। এর মধ্যে শুধু পণ্যের দামই থাকে না, থাকে শিপিং, ইন্স্যুরেন্স, সব রকম ট্যাক্স আর পোর্টের যাবতীয় খরচ। সত্যি বলতে এই খরচটাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। তাহলে চলুন এই ল্যান্ডেড কস্টের রহস্যটা একটু ভেদ করা যাক। এর প্রত্যেকটা অংশকে আমরা এখন ভেঙে ভেঙে দেখব। আর শুরুটা করব ফেডারাল বা কেন্দ্রীয় ট্যাক্স দিয়ে, যা এই খরচের একটা বিশাল অংশ। আচ্ছা, সবকিছুর আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কাস্টমস ভ্যালু বা সংক্ষেপে সিভি। এটা খুব জরুরি, কারণ ব্রাজিলের প্রায় সব ট্যাক্সই কিন্তু এই সিভি এর ওপর হিসাব করা হয়। সিভি মানে আর কিছুই না, পণ্যের আসল দাম, আন্তর্জাতিক পরিবহন খরচ আর ইন্স্যুরেন্স, এই তিনটার যোগফল। আর এখানে বিষয়টা বেশ জটিল হয়ে ওঠে। দেখুন, ব্রাজিলে ফেডারেল ট্যাক্স একটা নয়, বরং তিনটা, আর এগুলো একটার উপর আরেকটা যোগ হয়, যা বেশ অবাক করার মতো। প্রথমে কাস্টমস ভ্যালুর উপর বসে ইম্পোর্ট ডিউটি বা আইআই। এরপর আসে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস ট্যাক্স বা আইপিআই, যেটা শুধু কাস্টমস ভ্যালুর উপর বসে না, বরং কাস্টমস ভ্যালু আর ইম্পোর্ট ডিউটি যোগ করার পর যে অঙ্কটা দাঁড়ায় তার ওপর বসে, মানে ট্যাক্সের ওপর ট্যাক্স। সবশেষে আবার সেই কাস্টমস ভ্যালুর ওপর পিআইএস আর সিওএফআইএনএস নামের দুটো সোশ্যাল ট্যাক্সও দিতে হয়। ফেডারেল ট্যাক্সের গল্প তো গেল, কিন্তু এখানেই শেষ না। এবার আসছে সবচেয়ে প্যাঁচানো অংশটা, যেটা হলো রাজ্যের ট্যাক্স। এর নাম আইসিএমএস, আর বেশিরভাগ সময় এই ট্যাক্সটাই পুরো হিসাবকে ওলটপালট করে দেয়। আইসিএমএস হল আসলে রাজ্যভিত্তিক এক ধরনের ভ্যাট। তার মানে এর রেট কিন্তু পুরো ব্রাজিলে একরকম না। আপনার ক্রেতা ব্রাজিলের কোন রাজ্যে থাকেন সেটার উপর নির্ভর করে এই ট্যাক্সের রেট বদলে যায়। মানে সাও পাওলোতে এক রেট, তো রিও ডি জেনিরোতে সম্পূর্ণ আরেক রেট। একটা ব্রাজিলিয়ান ইম্পোর্ট গাইড তো সরাসরি বলছে যে আইসিএমএস প্রায়শই সবচেয়ে বড় পরিবর্তনশীল ফ্যাক্টর। এর মানে হলো এই একটা ট্যাক্সি চূড়ান্ত খরচের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে আর যে কোনো হিসাবকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আর এই ট্যাক্সের হিসাবটা আরও অদ্ভুত। এটাকে বলে গ্রস আপ ক্যালকুলেশন। সহজ করে বললে, যে টাকার উপর আইসিএমএস হিসাব করা হয় সেই টাকার ভেতরে খোদ আইসিএমএসকেই আগে থেকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। কি একটা ব্যাপার, তাই না? এর ফলে কাগজে কলমে রেট যা দেখা যায়, আসল রেট তার চেয়ে অনেক বেশি হয়ে যায়। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। চলুন এই জটিল হিসাবটা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। ধরুন বাংলাদেশ থেকে $10,000 একটা চালান ব্রাজিলে যাচ্ছে। এবার দেখুন কি হলো। আমরা শুরু করেছিলাম $10,800 কাস্টমস ভ্যালু দিয়ে। যেই না ফেডারেল ট্যাক্সগুলো যোগ হলো, অঙ্কটা বেড়ে প্রায় $15,000 হয়ে গেল। কিন্তু আসল ধাক্কাটা এখনও বাকি। আইসিএমএস যোগ হওয়ার সাথে সাথে খরচটা এক লাফে $18,000 ছাড়িয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? মানে হলো শুধু ট্যাক্সি পণ্যের আসল দামের ওপর 67%-এরও বেশি খরচ যোগ করে দিচ্ছে। ভাবা যায়? আর আমরা তো এখনও লজিস্টিক্সের অন্য খরচগুলো ধরিনি। এই সংখ্যাটাই হলো সেই লুকানো খরচ যা একটা সম্ভাবনাময় চুক্তিকে শেষ করে দেয়। ট্যাক্সের এই গোলকধান্দা তো বোঝা গেল, কিন্তু ল্যান্ডেড কস্টের গল্পে ট্যাক্স ছাড়াও আরও অনেক কিছু আছে। খরচ কমাতে হলে স্মার্ট লজিস্টিক্স বা পণ্য পরিবহন ব্যবস্থাপনার দিকেও কিন্তু নজর দিতে হবে। চলুন দেখি এখানে কি করা যায়। এখানেই একটা কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়।
জাহাজে পাঠালে খরচ কম, কিন্তু AFRM নামে একটা বাড়তি লেভি দিতে হবে, আবার সময়ও বেশি লাগবে। অন্যদিকে প্লেনে পাঠালে তাড়াতাড়ি যাবে, লেভি নেই, কিন্তু মূল ভাড়াটাই অনেক বেশি। কোনটা বাঁচতে হবে সেটা নির্ভর করছে পণ্যের মার্জিন আর ক্রেতার চাহিদার ওপর। মনে রাখতে হবে, ট্যাক্সগুলো তো হিমশৈলের চূড়া মাত্র, এর নিচে লুকিয়ে আছে আরও কত খরচ। যেমন জাহাজে পাঠালে AFRM, কাস্টম সিস্টেম ব্যবহারের জন্য SICOMX ফি, পোর্টে মাল রাখার খরচ, টার্মিনাল হ্যান্ডলিং। আলাদাভাবে দেখলে এগুলো ছোট মনে হতে পারে, কিন্তু সব একসাথে যোগ করলে আপনার লাভের অংশটাই খেয়ে ফেলতে পারে। সুতরাং এটা পরিষ্কার যে ফাইনাল ল্যান্ডেড কস্ট নিয়ন্ত্রণে রাখতে হলে খুবই কৌশলগতভাবে লজিস্টিক্সের সিদ্ধান্তগুলো নিতে হবে। কখন, কোন পথে, কোন পোর্টে পণ্য যাবে, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু একটা ডিলের লাভ বা লোকসান ঠিক করে দিতে পারে। এত সব জটিলতা আর খরচের কথা শুনে মনে হতেই পারে, ব্রাজিলে রপ্তানি করে কি আসলেই লাভ আছে? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই আছে। কারণ এই কঠিন ধাঁধাটা সমাধান করতে পারলে যে পুরস্কারটা অপেক্ষা করছে সেটা কিন্তু বিশাল। আর এই পুরস্কারটা হলো ব্রাজিলের বিশাল আর ক্রমবর্ধমান একটা বাজারে ঢোকার সুযোগ। এই বাজারটা কিন্তু বাংলাদেশি পণ্যের জন্য একেবারে নতুন একটা দিগন্ত খুলে দিতে পারে। সুযোগটা ঠিক কতটা বড় ভাবছেন? ব্রাজিলের জনসংখ্যা 213 মিলিয়ন, এর মধ্যে 100 মিলিয়নেরও বেশি মানুষ মধ্যবিত্ত। তাদের ই-কমার্স মার্কেটটা দেখুন, প্রায় $346 বিলিয়ন। আর এখন তো সেখানে স্বাস্থ্যকর জীবনযাপন আর পরিবেশ বান্ধব পণ্যের বিশাল চাহিদা তৈরি হয়েছে। এই সবগুলোই বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য দারুণ একটা সুযোগ। কিন্তু এই কঠিন পথে একা একা এগোনো তো মুশকিল। একজন পথপ্রদর্শক বা গাইড তো লাগবে, তাই না? এখানেই আসছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা BBCII এর ভূমিকা। যে কোনো দ্বিপাক্ষিক চেম্বার আসলে সরকারি আর বেসরকারি খাতের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। BBCI ঠিক এই কাজটাই করে, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যকে আরও সহজ করে তোলে। BBCI ট্রেড মিশনের আয়োজন করে, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করে দেয়, এমনকি পলিসি তৈরিতেও সাহায্য করে। এর ফলে বাজারে ঢোকার ঝুঁকিটা অনেকটাই কমে আসে আর রপ্তানিকারকরা সঠিক পথ নির্দেশনা পায়। তো সবটা শোনার পর প্রশ্ন একটাই, আপনার ব্যবসা কি ব্রাজিলের এই জটিল কিন্তু দারুণ সম্ভাবনাময় ধাঁধাটা সমাধান করার জন্য প্রস্তুত? চ্যালেঞ্জগুলো অবশ্যই আছে, কিন্তু আমরা যেমনটা দেখলাম সুযোগগুলো তার চেয়েও অনেক বড়। এর সমাধান লুকিয়ে আছে সঠিক পরিকল্পনা, স্মার্ট লজিস্টিক্স আর একজন নির্ভরযোগ্য পার্টনার খুঁজে বের করার মধ্যে।